আজকের ক্লাসটাও কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ যে জিনিসগুলো তোমাদের জানতে হবে বা পড়তে হবে ওইগুলোই তোমাদের তুলে দিচ্ছে, ঠিক আছে। এইগুলো তোমাকে আর ক্লাস 9 10 বা ক্লাস 6 বলো, 6 থেকে 10 পর্যন্ত বলো, বেসিক যে জিনিসগুলো তোমাকে জানতে হবে এগুলো তুলে দিচ্ছি। কারণ আজকের ক্লাসগুলো যদি দেখো, আজকের ক্লাস সম্পূর্ণ যদি করো, তাহলে বুঝতে পারবা যে এই ধরনের কোশ্চেন গুলো বারবার ঘুরে ফিরে আসে, ঠিক আছে। আজকে আমরা কি করব, এই জিনিসগুলো জানবো। জি ভাই সবকিছু ঠিকঠাক, এই খাতা কলম নিয়ে রেডি কিনা তোমরা তাই বলো, খাতা কলম নিয়ে রেডি কিনা তাই বলো। তাহলে দেখো, আমরা আগের দিনে পড়েছি যে আমাদের কি বিজ্ঞান শব্দের অর্থ কি, আমরা জানতাম বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে লব্ধজ্ঞান। বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে লব্ধজ্ঞান। এখন দেখো প্রথম একটা কোশ্চেন, মানবদেহে খনিজ লবণ থাকে কয় পার্সেন্ট, তোমরা কি বলতে পারো বলো তো? মানবদেহে খনিজ লবণ থাকে কয় পার্সেন্ট মানবদেহে? এখন দেখো মানবদেহে খনিজ লবণ থাকে, মানবদেহে খনিজ লবণ থাকে। দেখো মানবদেহে খনিজ লবণ থাকে হচ্ছে কয় পার্সেন্ট জানো? মানবদেহে খনিজ লবণ থাকে হচ্ছে 4%। মনে রাখবো, মানবদেহে খনিজ লবণ থাকে 4%। চা ও কফিতে কি থাকে বলতো? চা ও কফিতে থাকে। চা ও কফিতে কি থাকে? আমরা চা আর কফি কেন খাই? আমাদের যাতে আমরা এই যে এখন আমরা পড়াশোনা করছি, যাতে আমাদের ঘুম ঘুম ভাবটা না আসে। সো সেই ক্ষেত্রে আমরা কি করি? আমরা চা খাই অথবা কফি খাই। এই চা আর কফিতে কোন পদার্থটা আছে যার কারণে আমাদের কি ঘুম ঘুম ভাবটা দূর হয়ে যায় বলতো? চা আর কফিতে কি থাকে? চা এবং কফিতে কি থাকে বলতো? ক্যাফেন থাকে। কি থাকে বলতো? ক্যাফেন থাকে। চা আর কফিতে কি থাকে? ক্যাফেন থাকে। এই ক্যাফেনের কারণে আমাদের কি হয়? এই যে আমাদের ঘুম ঘুম ভাবটা কিন্তু দূর হয়ে যায়, ঠিক আছে। এখন বলো, বর্তমানে এই যে ক্যাফেন আবার আরেক জায়গাতে ব্যবহার করা হয় কোথায় জানো? বর্তমানে যে আমরা প্যারাসিটামল যে ট্যাবলেটটা রয়েছে, যে ট্যাবলেটটা খাই, এই ট্যাবলেটে কিন্তু আমাদের কি ব্যবহার করা হয় তোমরা জানো? এই ক্যাফেনটা কিন্তু ব্যবহার করা হয়। আমাদের অনেক সময় মাথার মধ্যে ঝিমঝিম করে, আমরা কি করি? মাথা ব্যথা করে, তখন আমরা কি খাই? প্যারাসিটামল খাই। আবার আমাদের যখন মাথা ব্যথা করে, মাথায় পেন হয়, তখন আমরা কি খাই? মাঝে মধ্যে চা বা কফি খাই। সো সেই ক্ষেত্রে এই চা বা তোমার হচ্ছে কফিতে কি থাকে? এই ক্যাফেন থাকে। তার মানে তোমাকে দিয়ে দিতে পারে বর্তমানে প্যারাসিটামল ঔষধ, বর্তমানে প্যারাসিটামল ঔষধে মেশানো হয় ক্যাফেন। মনে রাখবা, এরকম দিয়ে দিতে পারে, ঠিক আছে। কি থাকে বলতো? ক্যাফেন থাকে। এরপরে দেখো সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তো পারবা। সূর্যালোক ও কৃষি আছে। বলো, সূর্যালোক ও সামুদ্রিক মাছে কি থাকে? কোন ভিটামিন থাকে? তোমরা কি বলতে পারো বলো তো? সূর্যালোক ও সামুদ্রিক মাছে থাকে কোন ভিটামিন? তোমাকে কোশ্চেন দিয়ে দিতে পারে, সূর্যালোক ও মাছে থাকে কোন ভিটামিন? ভিটামিন হচ্ছে কোন ভিটামিন থাকে? ভিটামিন ডি থাকে। সূর্যালোক ও সামুদ্রিক মাছে থাকে ভিটামিন ডি। যে টপিকগুলো পয়েন্টগুলো তোমাদের দিয়ে দেবো, প্রত্যেকটা পয়েন্ট তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই পয়েন্টের বাইরে তোমাদের বিজ্ঞান না পড়লেও চলবে, জাস্ট এই পয়েন্টগুলো তোমাকে পড়তেই হবে, কারণ একটা চ্যাপ্টারে তো তোমাদের ঢালাও বাংলা আলোচনা করা আছে। ওখান থেকে মেন যে জিনিসগুলো তোমাকে জানতে হবে, যে পয়েন্টগুলো তোমাকে জানতে হবে, সেগুলো তোমাকে শর্ট করে দিয়ে দিচ্ছি। এইগুলো তোমাকে কি করতে হবে? এইটুকু পড়লেই হয়ে যাবে, কারণ আমরা
একটা চ্যাপ্টার বলো বা একটা গল্প বলো, যখন আমরা সুন্দর করে পড়ি সেটা প্যারা প্যারা আকারে অনেক কিছু থাকে, যতটুকু আমাদের কাছে মনে হয় ইম্পর্টেন্ট তখন আমরা কি করি সেটার নিচে এইভাবে একটা আন্ডারলাইন দিয়ে রাখি, যাতে আমরা কি করতে পারি ভর্তি পরীক্ষার আগে সেটা আবার রিভাইজ দিয়ে যেতে পারি। সো তোমাদের এই জিনিসটুকু করতে হবে না, তোমাদের কাছে ম্যাক্সিমামের কাছে ক্লাস 9 এর বুকটা নেই। সো এই জিনিসগুলো তোমাদের সুন্দর করে আমি আইডেন্টিফাই করে তোমাদের দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের এই কষ্টটা না করতে হয়। জাস্ট একটা পেজ বা দুইটা পেজের মধ্যে তোমাদের পুরো তথ্যটা কি হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। বুঝছো? তার মানে সূর্যালোক ও সামুদ্রিক মাছে থাকে হচ্ছে ভিটামিন ডি। কি থাকে? ভিটামিন ডি, তাই তো? কচুর শাকে কি থাকে বলো তো? কচুর শাকে কি থাকে বলো? আমরা যে কচুর শাক খাই বলো তো, কচু, কচুর শাকে, কচুর শাকে থাকে, কচুর শাকে কি থাকে বলো তো? কচুর শাকে থাকে কি? কচুর শাকে থাকে হচ্ছে লৌহ, লৌহ থাকে। কি থাকে? লৌহ থাকে। কচুর শাকে কি থাকে? লৌহ থাকে। আবার আমরা যেমন দেখো কচুর শাকে কি থাকে? লৌহ থাকে। তারপরে যে আমরা ডাব খাই, ডাবের পানিতে কি থাকে? প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। সো এক একটার এক একটা গুণ রয়েছে। তার মানে এটা তোমাকে দিয়ে দিতে পারে, এটা কিন্তু অলমোস্ট তোমাদের একটাবার ভর্তি পরীক্ষায় আসছে। তার মানে কচুর শাকে কি থাকে? কচুর শাকে থাকে হচ্ছে লৌহ থাকে। ঠিক আছে? ক্ষত স্থানে রক্ত, ক্ষত স্থানে রক্ত পড়া করতে সাহায্য করে। ক্ষত স্থানে রক্ত, ক্ষত স্থানে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে কোন ভিটামিন বলো তো? ক্ষত স্থানে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে, মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্ষত স্থানে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে কোন ভিটামিন বলো? মারিয়া একটা, লৌহ থাকে, ভিটামিন ডি থাকে। থ্যাংক ইউ রাবেয়া ইসলাম। ভিটামিন ডি। তার মানে দেখো তো, ক্ষত স্থানে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে কোনটি? ক্ষত স্থানে, ক্ষত স্থানে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে হচ্ছে ভিটামিন, বলো, ভিটামিন কে। ভিটামিন কে। ভিটামিন কে কোনটা ব্যবহার করা হয় দেখো তো? এই যে ক্ষত স্থানে, ক্ষত, ক্ষত স্থানে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে। এরপর দেখো, হৃদরোগের ঝুঁকি কমায়। হৃদরোগের ঝুঁকি কমায় বলতো? হৃদরোগের ঝুঁকি কমায় কোন ভিটামিন? হৃদরোগের ঝুঁকি কমায় কোন ভিটামিন বলতে পারো? হৃদরোগের ঝুঁকি কমায় ভিটামিন, বলো, হৃদরোগের, হৃদরোগের ঝুঁকি কমায় কোন ভিটামিন বলতো? জানো কিনা দেখো? ভিটামিন, ভিটামিন ই। কোন ভিটামিন? হৃদরোগের ঝুঁকি কমায় কোন ভিটামিন? হৃদরোগের ঝুঁকি কমায় হচ্ছে ভিটামিন ই। ঠিক আছে? তার মানে মানবদেহে খনিজ লবণ থাকে কয় পার্সেন্ট? 4%। চা বা কফিতে থাকে ক্যাফেইন। সূর্যের আলো ও সামুদ্রিক মাছে থাকে হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি। সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পাই? ভিটামিন ডি পাই। সামুদ্রিক মাছে থাকে হচ্ছে ভিটামিন ডি। কচুর শাকে থাকে হচ্ছে লৌহ। ক্ষত স্থানে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে হচ্ছে ভিটামিন কে। এবং হৃদরোগের ঝুঁকি কমায়, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর হৃদরোগের ঝুঁকি কমায় হচ্ছে ভিটামিন ই। ঠিক আছে? ভিটামিন ই। ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেন তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে। ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে, ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে কোনটি বলতো? ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে বলো? ইউভি, ইউভি রশ্মি বা আল্ট্রাভায়োলেট। ইউভি।
ইউভি রশ্মি, ঠিক আছে, ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে ইউভি রশ্মি বা আল্ট্রাভায়োলেট, ঠিক আছে, আল্ট্রাভায়োলেট, ঠিক আছে, ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে ইউভি রশ্মি। এরপরে দেখো আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এরপরে মনে করো ভিটামিন সি তৈরি করতে, ভিটামিন সি তৈরিতে সাহায্য করে, ভিটামিন সি তৈরিতে সাহায্য করে কোনটি বলতো? ভিটামিন সি তৈরিতে করে কোনটি? সরি, সি তৈরিতে এরপরে বলো ভিটামিন সি এর অভাবে, ভিটামিন সি এর অভাবে হয় বলতো? ভিটামিন সি এর অভাবে কি হয় বলতো? ভিটামিন সি এর অভাবে কি হয়? ভিটামিন সি এর অভাবে সর্দি কাশি কি হয়? ভিটামিন সি এর অভাবে সর্দি কাশি হয়। স্কারভি ও সর্দি কাশি হয়। ভিটামিন সি এর অভাবে, ভিটামিন সি এর অভাবে কি হয়? ভিটামিন সি এর অভাবে সর্দি কাশি হয়। কি হয়? সর্দি কাশি হয়। হে বাকিরা কই? ভিটামিন ই, ভিটামিন কে, থ্যাংক ইউ রাবিয়া ইসলাম। বাকিরা কই? বাকিদের কোনো রেসপন্স নাই কেন? তার মানে দেখো ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি ও সর্দি কাশি। কি হয়? স্কারভি ও সর্দি কাশি। স্কারভি ও স্কারভি ও সর্দি কাশি, ঠিক আছে, ভিটামিন সি এর অভাবে শুরু হয় স্কারভি ও সর্দি কাশি। প্রত্যেকটা টপিক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো আমাদের জানতে হবে, কারণ ওই চ্যাপ্টার তোমাদের সব পড়ার মতো সময় নেই, যেহেতু অ্যাডমিশন বিগত বছর আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো করছে। আশা করি এই জিনিসগুলো পড়ো, এই বছরে তোমরা কি পাবা? ভালো একটা ফিডব্যাক পাবা। এর জন্য কি করতে হবে? অবশ্যই ভালো করে নোট করে নিতে হবে, ঠিক আছে। কোলাজেন, কোলাজেন, কোলাজেন হলো, কোলাজেন হলো, কোলাজেন হলো এক ধরনের প্রোটিন। কোলাজেন কি? কোলাজেন 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 হলো এক ধরনের প্রোটিন। এটা চলে আসতে পারে। কোলাজেন কি? কোলাজেন হচ্ছে এক ধরনের কি? এক ধরনের হচ্ছে প্রোটিন। বলতো মানুষের জন্ডিস হয় কেন? কিসের অভাবে মানুষের কি হয়? কিসের অভাবে মানুষের জন্ডিস হয় বলতে পারো? বলতো কিসের অভাবে মানুষের জন্ডিস হয়? জন্ডিস হয় কিসের অভাবে জানো? জন্ডিস হয় কিসের অভাবে? রক্তে, রক্তে বিলিরুবিনের মাত্রা কত থেকে কত? 0.2। ঠিক আছে, দেখো জন্ডিস হয় বিলিরুবিনের মাত্রা, জন্ডিস হয় কোন কারণে? দেখো জন্ডিস হয় বিলিরুবিনের মাত্রা 0.2 থেকে 0.8 এর,
0.2 থেকে 0.8 এর উপরে উঠলেই কি হয়, আমাদের কি হয়, রক্তে, এখানে একটু জিনিস দিয়ে দিও, সেটা হচ্ছে কি রক্তে, দেখো রক্তে জন্ডিস হয়, রক্তে বিলিরুবিনের মাত্রা যদি 0.2 থেকে 0.8 এর উপরে হয় তাহলে আমাদের কি হয়, জন্ডিস হয়। বলতো ত্বক কালো কখন হয়, ত্বক কালো কখন হয়? ত্বক কালো কখন হয়, মনে রাখবা ত্বক আমাদের যে স্কিন বা ত্বক, আমাদের এই ত্বকটা কখন কালো হয় বা কিসের অভাবে হচ্ছে ত্বক কালো হয়, ঠিক আছে? মনে রাখবা ত্বকে দেখো ত্বক কালো হয় কখন, ত্বকে মেলানিনের মাত্রা বেশি হলে, কি হয়, ত্বকে মেলানিনের মাত্রা বেশি হলে আমাদের ত্বক কালো কখন হয়, ত্বকে মেলানিনের মাত্রা বেশি হলে কি হয়, ত্বকটা হচ্ছে আমাদের স্কিনটা কি হয়, স্কিনটা হচ্ছে আমাদের কালো হয়। এইগুলো একটু আমাদের কি করতে হবে, বারবার পড়তে হবে, বারবার পড়লে এগুলো আমাদের আয়ত্তে চলে আসবে, ঠিক আছে? এর জন্য কি করতে হবে তোমাদের সুন্দর করে আমি দেখাই দিচ্ছি, জাস্ট এইগুলো পড়ে বারবার কি করে রাখবা, মুখস্থ করে ফেলবা, তাহলে আশা করি এগুলো নিয়ে তোমাদের কোনো কনফিউজ থাকবে না, এখান থেকে কোশ্চেন আসলে তুমি পারবা। তাহলে দেখো তো ত্বক কালো কখন হয়, ত্বকে মেলানিনের মাত্রা বেশি হলে। আর ত্বক ফর্সা হয় কখন বলতো, এটা মনে রাখবা, ত্বক ফর্সা কখন হয়, ত্বকে মেলানিনের মাত্রা কম হলে, মনে রাখবা এই দুটা জিনিস, ঠিক আছে? ত্বক কালো হয়, ত্বক কালো কখন হয়, ত্বকে মেলানিনের মাত্রা বেশি হলে। ত্বক ফর্সা কখন হয়, ত্বকে মেলানিনের মাত্রা কম হলে, ঠিক আছে? বেশি হলে কালো হয়, কম হলে ফর্সা হয়, বেশি হলে কালো হয়, কম হলে কি হয়, কম হলে ফর্সা হয়, এই জিনিসটা আমাদের জানতে হবে। এরপরের কোশ্চেনটা তো অবশ্যই পারবা, দেখো তো এই জিনিসটা অবশ্যই পারবা, মানবদের সবচেয়ে বড় অঙ্গর নাম কি, তোমরা সকলেই জানি, কি বলতো, মানবদের সবচেয়ে বড় অঙ্গের নাম কি, মানবদের সবচেয়ে বড় অঙ্গের নাম হচ্ছে কি, যকৃৎ, কি যকৃৎ, এটা পারবা, এটা সকলেরই মুখস্থ। তারপর দেখো মানবদের সবচেয়ে বড় অস্থির নাম কি বলতো, মানবদের সবচেয়ে বড় অস্থির নাম কি, এই যে তোমরা কিন্তু ভুল করবে, এখানে দুইটা কোশ্চেন দিয়ে দিতে পারে, মানবদের সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে কি, এটা হচ্ছে ফিমার। আবার তোমাকে বলে দিতে পারে গ্রন্থি, মানবদের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি, তোমাকে দিয়ে দিতে পারে মানবদের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি, আর মানবদের সবচেয়ে বড় অস্থি এটা হচ্ছে কি, ফিমার। আর সবচেয়ে দেখো তো মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি, কোনটি বলতো, সবচেয়ে বড় গ্রন্থি কোনটি,
যকৃত, যকৃত বলো। মানবদেহের সবচেয়ে বড় অস্থি হচ্ছে ফিমার। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? যকৃত। এইগুলো তোমাদের কি করতে হবে? এইগুলো তোমাকে কি করতে হবে? অবশ্যই অবশ্যই করতে হবে। তারপর তোমাকে দিয়ে দিতে পারে, দেখো মানবদেহে প্রধান রেচক অঙ্গ, রেচক অঙ্গ মানবদেহে প্রধান রেচক, মানবদেহে প্রধান রেচক অঙ্গ কোনটি বলতো? বৃক্ষ বা কিডনি, বৃক্ষ বা কিডনি। মানবদেহে প্রধান রেচক অঙ্গ হচ্ছে কোনটি? সেটা হচ্ছে, দেখো তো, সেটা হচ্ছে কি? বৃক্ষ বা কিডনি। হ্যাঁ, যকৃত। এই একটা চ্যাপ্টারের মধ্যে আমাদের এই তথ্যগুলো কি করা ছিল? এই তথ্যগুলো আমাদের ইনক্লুড করা ছিল। মূত্র তৈরি হয় কোথায় বলতো? মূত্র তৈরি হয় বৃক্ষে, বৃক্ষে। ঠিক আছে, কোথায় তৈরি হয়? মূত্র তৈরি হয় বৃক্ষে বা কিডনি। এখানে তৈরি হয়। পিত্তরস, পিত্তরস তৈরি হয় কোথায় জানো? পিত্তরস তৈরি হয় যকৃতে। পিত্তরস কোথায় তৈরি হয়? যকৃতে। পিত্তরস তৈরি হয় কোথায়? যকৃতে। তারপর লিখে রাখো। মূত্রের সাথে নির্গত হয়, কি হয়? মূত্রের সাথে নির্গত। মূত্রের সাথে কি নির্গত হয় বলতো? মূত্রের সাথে নির্গত হয় হচ্ছে ইউরিয়া, ইউরিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এগুলো, ঠিক আছে। মূত্রের সাথে নির্গত হয় কোনটি? ইউরিয়া। পিত্তরস তৈরি হয় যকৃতে। পিত্তরসটা কোথায় তৈরি হয়? যকৃতে। মূত্র তৈরি হয় হচ্ছে বৃক্ষ বা কিডনিতে। মানব দেহের প্রধান রেচক অঙ্গ হচ্ছে বৃক্ষ বা কিডনি। এখানেও বলে দিতে পারে, বৃক্ষ না দিয়ে তোমার KIDNEY দিয়ে দিতে পারে, কিডনি দিয়ে দিতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এভাবে দিয়ে দিতে পারে। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে ফিমার। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে কোনটি? যকৃত। আর অস্থি হচ্ছে ফিমার। অস্থি হচ্ছে ফিমার, এটা পারবা, তোমাদের মুখস্থ আছে। আর গ্রন্থিটা হচ্ছে যকৃত। গ্রন্থিটা হচ্ছে কি? যকৃত। মনে রাখবা, ঠিক আছে, মনে রাখবা, তাহলে হয়ে যাবে, মনে রাখবা। এরপর দেখো, এই যে পিত্তরস,
এই যে পিত্তরসটা কোথায় জমা থাকে জানো? পিত্তরস জমা থাকে কোথায়? মনে রাখবা, পিত্তরস জমা থাকে পিত্তথলিতে। পিত্তরস জমা থাকে হচ্ছে কোথায়? পিত্তরস জমা থাকে হচ্ছে পিত্তথলিতে। পিত্তরস জমা থাকে কোথায়? পিত্তথলিতে। মনে রাখবা, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, বারবার পড়বা। এইটুকু পড়লে তোমাদের হচ্ছে আর এক্সট্রা করে ওইটুকু পড়তে হবে না বিজ্ঞানের জন্য, কারণ বিজ্ঞানে তোমাদের এখানে 30 মার্ক। চিন্তা করো, বিজ্ঞানে 30 মার্ক রয়েছে। এই বিজ্ঞানে তোমাদের কি করতে হবে? বিজ্ঞান থেকে কি কি পড়বা? জেনারেল সায়েন্স। এই সায়েন্সে আছে তোমাদের কত? 30 মার্ক রয়েছে। এরপরে বাংলায় পড়বা হচ্ছে কত? বাংলায় রয়েছে 20। এবং জিকে যে 20 মার্ক রয়েছে না, তাহলে দেখো তো এখানে কত মার্ক? এখানে তোমার হচ্ছে 40 আর 30 70 মার্ক। তোমার চান্স পাওয়া ভ্যারি করবে এই তিনটা সাবজেক্টে। অনেকেই দেখা যায় কি, তোমার হচ্ছে ইংলিশে একটু দুর্বল থাকে, বিশেষ করে নার্সিংয়ে তোমরা যারা পরীক্ষা দাও। তাহলে দেখো তোমার এখানে 70 মার্ক রয়েছে। আর ম্যাথের ক্লাসগুলো যেহেতু আমি নিব, ম্যাথের ক্লাস যারা করছো আগে, আশা করি ম্যাথে 10 মার্কের এমসিকিউ থাকে, তো আমি তোমাকে লিখে দিতে পারি, আজকে লিখে রাখবা। ম্যাথে তুমি সর্বনিম্ন হলে তুমি 8টা কোশ্চেন 100% রাইট দিতে পারো, 100%। 8-এর নিচে কেউ পাবা না আশা করি। প্রত্যেকটা ক্লাস করো, ম্যাথে মোটামুটি 20টা 21টা যদি ক্লাস নিয়ে দিই, তোমার কোনো কিছু থাকবে না, কারণ বিগত বছর যা পড়াইছে ওইগুলোই আসছে। ঠিক আছে, তোমাদের আগে ক্লাসগুলো নিব, এরপরে ম্যাথের প্রিভিয়াস এর কোশ্চেনগুলো তোমাদের যখন সলভ করাই দিব, ম্যাথের প্রত্যেকটা ক্লাসে হবে তোমাদের টেকনিক। ঠিক আছে, শর্টকাট টেকনিক থাকবে। তাই একটু চিন্তা ভাবনা করে যদি পড়াশোনা করো, তোমাদের কিন্তু চান্সটা ইজি হয়ে যাবে। পড়াশোনা করতে হবে, কারণ তুমি একজন ভর্তি যোদ্ধা। চিন্তা করো, নার্সিং এ চান্স পেতে গেলে ওভারঅল সরকারিতে 70 মার্ক প্রয়োজন হয়। এই 70 মার্ক পাওয়া কিন্তু আহামরি কঠিন না, কারণ একটা পাবলিক ইউনিভার্সিটি পড়তে গেলে তোমার মিনিমাম প্রায় 65+ মার্ক পেতে হয়। 65+ মার্ক পেতে হয়, সেখানে হচ্ছে তোমার 70 মার্ক পেতে হবে নার্সিং এ, কারণ এখানে কোনো আবার নেগেটিভ মার্ক থাকে না। 100টা কোশ্চেন তুমি 100টাই আনসার করে আসতে পারবে। মজার বিষয় হলো, দেখো যেহেতু নেগেটিভ মার্ক নেই, তোমার যে জেনারেল নলেজ রয়েছে, তোমাকে যদি নার্সিং এর একটা কোশ্চেন এই মুহূর্তে হাতে ধরিয়ে দেওয়া হয়, তুমি 30টা কোশ্চেন 100% রাইট দিতে পারো। তোমার যে নলেজটা রয়েছে এই পর্যন্ত, যেহেতু আমাদের বেসিক থেকে যে কোশ্চেনটা আসে, তোমাকে যদি 100টা এমসিকিউ দিয়ে দেওয়া হয়, 25 থেকে 30টা কোশ্চেন তুমি অনায়াসে আনসার দিয়ে আসতে পারো। তুমি কোনোদিন দেখোই নাই, পড়োই নাই, তাও তোমাকে যদি দিয়ে দেওয়া হয় 25 থেকে 30টা কোশ্চেন তুমি অনায়াসে আনসার করতে পারবা। থাকে কত, তুমি যেহেতু অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ, সাথে তুমি আরো চিন্তা করো, আর 25 থেকে তুমি 30টা কোশ্চেন যদি রাইট করতে পারো, দেখো 25 থেকে 30টা কোশ্চেন যদি অ্যাডমিশনের পড়া পড়তেছো, যদি 25 থেকে 30টা রাইট করতে পারো, তাহলে দেখো টোটাল তুমি যদি চিন্তা করো 50 থেকে 60টা কোশ্চেন যদি রাইট দিয়ে আসতে পারো, বাকি যে 40টা কোশ্চেন থাকছে না, যেহেতু নেগেটিভ মার্ক নাই, তুমি যদি আন্দাজেও দাগায় আসো, দেখা যাবে তোমার এখানে 8 থেকে 10টা কোশ্চেন তোমার কিন্তু অনায়াসে হয়ে যাবে। 8 থেকে 10টা কোশ্চেন তোমার কিন্তু অনায়াসে হয়ে যাবে। যদি এই 40টা কোশ্চেন তুমি যদি প্রত্যেকটার কও যদি দাগায় আসো, দেখা যাবে 8 থেকে 10টা কোশ্চেন তোমার কিন্তু অনায়াসে হয়ে যাবে। আর যে শিক্ষার্থী 50 থেকে 60টা 100% রাইটদের মতো অ্যাবিলিটি রাখে, তার আরো 15 থেকে 20টা কোশ্চেন হওয়ার মতো সম্ভাবনা থাকে। ঠিক আছে, তাই এইগুলো নিয়ে মার্ক নিয়ে চিন্তা না করে তোমার কাজ হচ্ছে পড়াশোনাটা কন্টিনিউ করা। পড়াশোনাটা করবা, দেখবে যে ইনশাআল্লাহ তুমি ভর্তি পরীক্ষা ভালো করবে। আস্তে আস্তে পরীক্ষাগুলো দিতে থাকো, ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো, পড়াশোনা করো। কবে পরীক্ষা হচ্ছে, কে হচ্ছে, এটা নিয়ে টেনশন করবে না। জাস্ট তোমার ফোকাস থাকবে যে কোনো মূল্যে আমাকে চান্স পেতেই হবে। কেননা আমি আসলে প্রাইভেট নার্সিং কলেজে পড়তে গেলে তোমার কিন্তু ওইখানে অনেক কস্টিং খরচ হবে, অনেক। বিলিভ করো, যেমন একটা মেডিকেল কলেজে যদি প্রাইভেট মেডিকেল কলেজে পড়তে যায়, সেখানে তোমার মোটামুটি মেডিকেল হোক আর ডেন্টাল হোক, সেখানে প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা খরচ হয়ে যায়। এখানেও তুমি যদি বেসরকারিতে পড়তে যাও, মিনিমাম তোমার বর্তমান যে সময় চলছে, তুমি একটা হোস্টেলে থাকবা, তোমার খাবার দাবারের খরচ, তোমার হাত খরচ সব মিলে দেখা যায় প্রায় 10 লক্ষ টাকা খরচ হয়ে যাবে। এই 10 লক্ষ টাকা কিন্তু খরচ করা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু বেয়ার করা সম্ভব না। তাই সময় আছে, সময় কাজে লাগাও, ইনশাল্লাহ দেখবা যে তুমি ভালো কিছু করতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, সময়টা আছে, সময়টা আমাদের কি করতে হবে? অবশ্যই কাজে লাগাতে হবে। জাস্ট যতটুকু দেখাই দিচ্ছি, আমি শুধু দেখাই দিব তোমাদের পড়াশোনাটা তোমাদের কি করতে হবে? তোমাদের পড়াশোনাটা তোমাদেরই হচ্ছে কন্টিনিউ করতে হবে। তোমরা কি বলতে পারো পাকস্থলীর অপর নাম কি? দেখো এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টপিক গুলোই আসবে তোমাদের। দেখো পাকস্থলী
পাকস্থলীর অপর নাম, যদি বানানে একটু ফুলটুল থাকে আমি মুখে বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই, তোমরা হচ্ছে এটা কি করে নিও, কারেকশন করে নিও, ঠিক আছে। পাকস্থলীর অপর নাম হচ্ছে কি, দেখো তো, পাকস্থলীর অপর নাম হচ্ছে কি, পাকস্থলীর অপর নাম হচ্ছে গ্যাস্ট্রিক। কি বলতো, গ্যাস্ট্রিক। পাকস্থলীর অপর নাম হচ্ছে কি, গ্যাস্ট্রিক। পাকস্থলীর অপর নাম হচ্ছে কি, গ্যাস্ট্রিক। পাকস্থলী থেকে পাকস্থলী থেকে নিঃসরিত হয় কি বলতো, পাকস্থলী থেকে নিঃসরিত হয় হচ্ছে কি বলো, পাকস্থলী থেকে কি নিঃসরিত হয়, পাচক রস। মনে রাখবা, পাকস্থলী থেকে নিঃসরিত হয় পাচক রস, পাচক রস। এই যে পিত্তরস আছে না, দেখো তো পিত্তরস কি দেখা যাচ্ছে, এই যে পিত্তরস, এই পিত্তরসের রং কি জানো, পিত্তরসের রং হচ্ছে কি জানো, পিত্তরসের রং হচ্ছে দেখো, পিত্তরসের রং হচ্ছে সবুজ ভাব হলুদ, সবুজ ভাব হলুদ, মনে রাখবা, ঠিক আছে। পিত্তরস থেকে যদি কোশ্চেন আসে এইগুলো থেকেই আসবে। পিত্তরসের রং হচ্ছে সবুজ ভাব হলুদ, পিত্তরসে জমা থাকে পিত্তথলিতে, পিত্তরস তৈরি হয় যকৃতে, ঠিক আছে। অনেকগুলো কোশ্চেন দেখাই দিলাম পিত্তরস থেকে, যেটা যদি আসে, পিত্তরস তৈরি হয় যকৃতে, পিত্তরস জমা থাকে পিত্তথলিতে, পিত্তরসের রং হয় সবুজ ভাব হলুদ, সবুজ ভাব হলুদ। হ্যাঁ অবশ্যই তানজিলা আক্তার, অবশ্যই ভাই, ইনশাল্লাহ পারবো। তাহলে এটুকু তোলা হয়েছে, বলো তো এটুকু তোলা হয়েছে কিনা বলো। এটুকু যদি তোলা হয় তাহলে আমরা কি করবো, নিচে যাব, ঠিক আছে। আমাদের কি করতে হবে, আস্তে আস্তে আমাদের শিখতে হবে। শেষ পর্যন্ত একটা জিনিস কি, কারা সাকসেস হয় বলো তো, কারা, দেখা যায় অ্যাডমিশনের সময় অসংখ্য ছেলে মেয়ে কি করে, যেহেতু অ্যাডমিশন শুরুর দিকে হয়, অসংখ্য ছেলে মেয়ে তার কি করে, সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে, বাট দিন শেষে দেখা যায় 1 মাস 2 মাস 3 মাস পরে তারা হচ্ছে ধৈর্যটা হারিয়ে ফেলে। আর যে শেষ পর্যন্ত লড়াকুর মতো মাঠে দাঁড়িয়ে থাকে, লেগে থাকে, তারাই কিন্তু দিন শেষে হচ্ছে সাকসেস হয়। তুমি আস্তে আস্তে এগোতে থাকো, তুমি কচ্ছপের গতিতেই তুমি কি করতে থাকো, এগোতে থাকো, ঠিক আছে। তোমাকে খরগোশের গতিতে যাওয়ার দরকার নেই, তুমি কচ্ছপের মতো আস্তে আস্তে এগোতে থাকো, তোমার হাতে যথেষ্ট সময় রয়েছে, বাট তোমাকে লেগে থাকতে হবে, তোমার লেগে থাকার প্রবণতা থাকতে হবে, তাহলে তুমি ভালো করবা ইনশাআল্লাহ। পাকস্থলীতে কি থাকে জানো, এই যে এই পাকস্থলীতে এই পাকস্থলীতে থাকে, আমরা সকলেই জানি আমাদের পাকস্থলীর মধ্যে কি থাকে, আমাদের দেখো তো, পাকস্থলীতে থাকে, পাকস্থলীতে থাকে জীবাণুনাশক, জীবাণুনাশক হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl থাকে, কি থাকে, HCl থাকে। পাকস্থলীতে থাকে জীবাণুনাশক হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। কারণ আমরা যে খাবার খাই সবগুলো কি করে, আমাদের এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি করে, আমাদের হচ্ছে শরীরের মধ্যে বা পেটের মধ্যে কি করে, সেই জিনিসটা হচ্ছে আমরা যেটা খাই সেটা হচ্ছে কি করে ফেলে, ধ্বংস করে ফেলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন বলো, পাকস্থলীতে, পাকস্থলীতে যে ঘা হয়
তার নাম। পাকস্থলীতে যে ঘা হয়, পাকস্থলীতে যে ঘা হয় তার নাম কি বলতো? পাকস্থলীতে যে ঘা হয় তার নাম কি? পাকস্থলীতে যে ঘা হয় তার নাম হচ্ছে পেপটিক আলসার। পেপটিক। কোনটা দেখো তো? পাকস্থলীতে যে ঘা হয় তার নাম হচ্ছে কি? পেপটিক আলসার। পেপটিক আলসার, তার মানে পাকস্থলীতে যে ঘা হয় তার নাম হচ্ছে পেপটিক আলসার। সাস, সাস ভাইরাসের সাস ভাইরাসের অপর নাম কি বলতো? সাস ভাইরাসের অপর নাম, সাস ভাইরাসের অপর নাম হচ্ছে হংকং ভাইরাস। সাস ভাইরাসের অপর নাম মনে রাখবা, সাস ভাইরাসের অপর নাম হচ্ছে হংকং ভাইরাস। সাস ভাইরাসের অপর নাম হচ্ছে হংকং ভাইরাস, মনে রাখবা। এই যে এই সাস ভাইরাস প্রথম দেখা দেয়, সাস ভাইরাস প্রথম দেখা দেয় কোথায় জানো? সাস ভাইরাস প্রথম দেখা দেয় হচ্ছে চীনে। কোথায়? চীনে। সাস ভাইরাস প্রথম দেখা দেয় হচ্ছে চীনে। সাস ভাইরাস প্রথম দেখা দেয় কোথায়? চীনে। এরপর দেখো মানুষের রক্তের স্বাভাবিক চাপ। মানুষের রক্তের স্বাভাবিক চাপ, মানুষের রক্তের স্বাভাবিক চাপ হচ্ছে 110 থেকে 140। মানুষের রক্তের স্বাভাবিক চাপ কত বলতো? মানুষের রক্তের স্বাভাবিক চাপ হচ্ছে 110 থেকে 140। 110 থেকে 140। জান্নাতুল ফেরদৌস রিতা, আমার হয়েছিল স্যার 1 বছর হলো এখনো কিছু খাইতে পারি না, পেপটিক আলসার। ঠিক আছে, এরপর দেখো এই যে আমাদের ধমনের যে স্পন্দন, এটা মিনিটে কতবার বলতে পারো বলতো? আমাদের ধমনের স্পন্দন আমরা যদি এইভাবে চাপ দিয়ে ধরে রাখি, প্রতি মিনিটে স্পন্দন কতবার হয় বলতে পারো? বলো, প্রতি মিনিটে কতবার হয়ে থাকে বলো তো? প্রতি মিনিটে কতবার হয়ে থাকে আমাদের ধমনের স্পন্দন? ধমনীর স্পন্দন আছে মিনিটে 72, মিনিটে 72 বার। ধমনীর স্পন্দন আছে মিনিটে 72 বার। আরেকটা জিনিস মনে রাখবা, শিরার স্পন্দন মনে রাখবা, ধমনের স্পন্দন আছে মিনিটে 72 বার। ধমনের স্পন্দন আছে কত? ধমনের স্পন্দন আছে মিনিটে 72 বার। আর শিরার হচ্ছে কি স্পন্দন? শিরার স্পন্দন কি? শিরার স্পন্দন কিন্তু নেই। শিরার স্পন্দন কিন্তু নেই। শিরার স্পন্দন কিন্তু নেই। আরো কিছু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য আছে, বুঝছো? আমাদের আরো কিছু কি করতে হবে? আমাদের আরো কিছু জানতে হবে। ধৈর্য সহকারে আমাদের কি করতে হবে? এগুলো
তুলে নিতে হবে, তাই একটু কি করবা সুন্দর করে তুলে নিবা, সুন্দর করে কি করবা তুলে নিবা, সুন্দর করে কি করবা তুলে নিবা। তাহলে দেখো সেটা হচ্ছে চোখের পানি নিঃসরণের উৎস। চোখের পানি নিঃসরণের উৎস বলতো কি? চোখের পানি নিঃসরণের উৎস হচ্ছে ল্যাকি। ল্যাকিমাল গ্রন্থি, ল্যাকিমাল। ঘাম নিঃসরণের উৎস, চোখের পানি নিঃসরণের উৎস হচ্ছে ল্যাকিমাল গ্রন্থি। আর ঘাম নিঃসরণের উৎস হচ্ছে কি জানো? ঘাম নিঃসরণের উৎস হচ্ছে মবোলিয়াম গ্রন্থি। মবোলিয়াম গ্রন্থি। চিনির বিপাক নিঃসরণ করে, চিনির বিপাক। চিনির বিপাক নিয়ন্ত্রণ ইনসুলিন। চিনির বিপাক নিয়ন্ত্রণ করে হচ্ছে ইনসুলিন। ডায়াবেটিস হয় ইনসুলিন নামক হরমোনের অভাবে। কি হয় দেখো তো, ডায়াবেটিস হয় ইনসুলিন নামক হরমোনের অভাবে। আমরা জানি ডায়াবেটিস হলে আমাদের কি নিতে হয়? ইনসুলিন নিতে হয়, ঠিক আছে? ডায়াবেটিস হলে আমাদের কি নিতে হয়? ইনসুলিন নিতে হয়। তার মানে ডায়াবেটিস হয় ইনসুলিন নামক হরমোনের অভাবে। এই হরমোনটা যাদের শরীরে কম থাকে তাদের কি করা হয়? তাদের হচ্ছে ইনসুলিন নিতে হয়। তার মানে ডায়াবেটিস হয় ইনসুলিন নামক হরমোনের অভাবে। ডায়াবেটিস হলে কি হয় বলতো? ডায়াবেটিস যদি হয় তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। কি হয়? রক্তে ডায়াবেটিস হলে কি হয়? রক্তে গ্লুকোজ
ডায়াবেটিস হলে রক্তে গ্লুকোজের মাত্রা কি হয়? বেড়ে যায়। বলতো দাড়ি ও গোঁফ দাড়ি ও গোঁফ কি হয়? দাড়ি ও গোঁফ গজায়। দাড়ি ও গোঁফ গজায় কোন হরমোনের কারণে বলতো? টেস্টোস্টেরন। দাড়ি ও গোঁফ গজায় টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন হরমোনের অভাবে বা হরমোনের প্রভাবে শ্বসনের প্রয়োজন হয়। শ্বসনের প্রয়োজন হয় কি? অক্সিজেন। শ্বসনের প্রয়োজন হয় অক্সিজেন। শ্বসনের ফলে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড। যে যন্ত্রের মাধ্যমে হার্টের সংকোচন ও প্রসারণ যে যন্ত্রের মাধ্যমে হার্টের সংকোচন ও প্রসারণ হয় তাই কি বলা হয়? পেসমেকার। যে যন্ত্রের মাধ্যমে হার্টের সংকোচন ও প্রসারণ হয় তাকে কি বলা হয়? পেসমেকার বলা হয়। এর আগে ফার্স্ট ক্লাসে আমরা কি দেখছিলাম? খাদ্যের উপাদান কয়টি? খাদ্যের উপাদান হচ্ছে 6টি। আমিষ গঠনের একক হচ্ছে কি? অ্যামাইনো অ্যাসিড। এটা আমরা কি পড়ছি? বাড়িতে দ্রবণীয় ভিটামিন
কোনটি? পানিতে দ্রবণীয় ভিটামিন বি আর সি। এইগুলো আমাদের না দেখলেও চলবে, কারণ আমরা আগের ক্লাসে পড়ছি। ঠিক আছে, আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে দেখো, এটা তো পড়ছি, ঢেঁকি ছাটা চাল ও আটায় কোন ভিটামিন থাকে, সেটা তো আমরা পড়েছি। কি থাকে? থায়ামিন থাকে। কি থাকে? থায়ামিন থাকে। ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? বলতো, ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? বলো, ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? দেখো, বলতো, ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন এ এর অভাবে হচ্ছে রাতকানা হয়। কি হয়? রাতকানা। ঠিক আছে, আমাদের কি হয়? রাতকানা হয়। কি হয়? রাতকানা হয়। ঠিক আছে, এই যে যে টপিক গুলো ছিল, এইটুকু হচ্ছে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে। ঠিক আছে, এই যে এই চ্যাপ্টারের মধ্যে এই জিনিসগুলো হচ্ছে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারগুলো আমাদের কি করতে হবে? ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এইটুকু তোমাদের কি করতে হবে? পড়তে হবে। তোমাদের যে 1000-এর একটা পিডিএফ দিয়ে দিচ্ছি, 1000 এমসিকিউর একটা পিডিএফ, ওই তথ্যগুলো তোমাদের কি করতে হবে? ওইগুলো ভালো করে পড়তে হবে। ওইগুলো ভালো করে কি করতে হবে? পড়তে হবে। এই তথ্যগুলো সচরাচর তোমরা যদি খুঁজে পড়তে যাও, দেখো, এইগুলো খুঁজে পড়তে অনেক সময় সাপেক্ষের ব্যাপার। একটা চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো পেজ থাকে, ওই চ্যাপ্টারের মধ্যে কোন জিনিসগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট তুমি কিন্তু খুঁজে বের করতে পারবা না। আর এই যে তোমাকে সুন্দর করে খুঁজে বের করে নোট করে সুন্দর করে দিয়ে দিলাম, এইটুকু কাজ হবে কি তোমার? বারবার পড়া, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার পড়বা, দেখবে তোমার সবগুলো মুখস্থ হয়ে গেছে। তোমার সবগুলো মুখস্থ হয়ে গেছে। বাট তুমি যদি মনে করো একটা অধ্যায়ে 20-25টা পেজ তুমি সুন্দর করে পড়তে যাবা, পড়তে 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 দেখা যাবে তোমার কিন্তু ওই জিনিসগুলো আর তোমার মাইন্ড সেটআপে থাকবে না, যেহেতু 20 পেজ হয়ে যাবে। এই জিনিসগুলো যেহেতু তোমার 2 থেকে 3 পেজের মধ্যে হয়ে যাচ্ছে, তখন তুমি কি করবা? 2-3 বার যদি ভালো করে পড়তে পারো, দেখবে তোমার আয়ত্তে চলে আসছে। প্রতিদিন তুমি যদি অন্তত একবার করে চোখ বোলাতে পারো, তাও তোমার কিন্তু কি হবে? এই জিনিসটা তোমার কিন্তু আয়ত্তে চলে আসবে। আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, এই আয়ত্তে চলে আসবে, তখন তুমি কিন্তু কি করতে পারবা? তুমি কিন্তু অনায়াসে ভালো কিছু করতে পারবা। আরেকটু টপিক যদি আমরা জানি, এই টপিকের মধ্যে যদি আমরা জানি পানি। এই যে এই পানি নিয়ে যদি আমরা কল্পনা করি, আর এই পানির মধ্যে থেকে কিন্তু তোমাদের আরো একটা কোশ্চেন আসতে পারে। সবচেয়ে বলতো, নদ নদীর পানি কি? নদ নদীর পানি হচ্ছে কি? কি বলতো, নদ নদীর পানি হচ্ছে কোন ধর্মীয়? নদ নদীর পানি হচ্ছে ক্ষারীয়। নদ নদীর পানি হচ্ছে কি? নদ নদীর পানি হচ্ছে ক্ষারীয়। নদ নদীর পানি হচ্ছে ক্ষারীয়। পানি এই পানিটা হচ্ছে কি জানো? পানিটা হচ্ছে পানি একটি হচ্ছে উভয়ধর্মী পদার্থ। পানি হচ্ছে একটি উভয়ধর্মী পদার্থ। পৃথিবীতে মিঠা পানির পরিমাণ কত জানো তো? মিঠা পানি পৃথিবীতে ভূপৃষ্ঠে মিঠা পানির পরিমাণ হচ্ছে কত পার্সেন্ট? মিঠা পানি পরিমাণ
1%। কোনো বই একটু বেশি আছে, কোনো বই তোমাদের বোর্ড বই যেটা আছে সেটা তোমাদের উল্লেখ করে দিচ্ছি, ঠিক আছে। বোর্ড বই কোনো বই দেখা যাবে 2.5% আছে, তোমাদের বোর্ড বই কিন্তু 1% আছে, ঠিক আছে। গাইড বুকে হয়তো বা থাকতে পারে 2.5%, তোমাদের বোর্ড বই আছে হচ্ছে 1%। যদি কখনো কোশ্চেনে দেখো যে 2.5% আছে বা এর চেয়ে বেশি বেশি মার্ক আছে, দেখা যাচ্ছে 2.50, 3.5 বা 5% বা 7% বা 10%, তখন দিয়ে দিবে 2.5%। আর যখন দেখবে যে 1%, 2%, 3%, 4% আছে অপশনে, তাহলে তুমি অবশ্যই কি করবা, অবশ্যই 1% দিবা। তার মানে মিঠা পানির পরিমাণ হচ্ছে 1%, ঠিক আছে। পানির সংকেত, পানির সংকেত কত বলতো? পানির সংকেত হচ্ছে H2O। H2O, পানির সংকেত হচ্ছে কি বলতো? H2O। বিশুদ্ধ পানির সংকেত কি? বিশুদ্ধ পানির সংকেত বিশুদ্ধ পানির পিএইচ। বিশুদ্ধ পানির পিএইচ কত জানো? বিশুদ্ধ পানির পিএইচ কত বলতো? বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7। বিশুদ্ধ পানির হচ্ছে পিএইচ কত? বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7। বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7। এই যে এই কোশ্চেনটা কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়তে আসছে। কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? পানির ঘনত্ব সবচেয়ে বেশি 60°C বা 60°C বা 60°C, ঠিক আছে। তার মানে দেখো তো 60°C। আর একটা জিনিস এখান থেকে মনে রাখতে হবে, পানির ঘনত্ব নির্ভর করে পানির ঘনত্ব নির্ভর করে কিসের উপরে? পানির ঘনত্ব নির্ভর করে হচ্ছে তাপমাত্রার উপরে। এরপর দেখো, যদি পানির পিএইচ পানির পিএইচ যদি 7 এর নিচে হলে সেটা কি হবে বলতো? যদি পানির পিএইচ কিসে 7 এর নিচে বা 7 এর নিচে হলে সেটা হচ্ছে কি হবে বলতো? পানির পিএইচ 7 এর নিচে বা 7 এর নিচে হলে কি হবে? অম্লীয় পানি। অম্লীয় পানি, তাই তো, অম্লীয় পানি। সাতের নিচে যদি হয় অম্লীয়, আর পানির পরিমাণ যদি 7 চেয়ে বেশি হয়, 7 এর বেশি হলে সেটা হবে কি? ক্ষারীয় হবে, তাই তো, ক্ষারীয় হবে। শুধু পানিতে জন্ম নেয় এক ধরনের উদ্ভিদ, পানিতে
শুধু পানিতে জন্ম নেয় হচ্ছে সিঙ্গারা। সিঙ্গারা। শিঙা জাতীয় উদ্ভিদ কি হয়? শুধু পানিতে জন্ম নেয় শিঙা জাতীয় উদ্ভিদ। পানি পানি গরম করলে তার ঘনত্ব পানি গরম করলে কি হয়? তার ঘনত্ব। পানি গরম করলে তার ঘনত্ব কি হয় বলতো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাকে দিয়ে দিতে পারে। পানি গরম করলে তার ঘনত্ব কি হয়? বাড়ে না কমে? বলতো পানি গরম করলে তার ঘনত্ব বাড়ে না কমে? পানি গরম করলে তার ঘনত্ব হচ্ছে কি হয় বলতো? পানি গরম করলে তার ঘনত্ব হচ্ছে কি হয়? কমে। পানি গরম করলে তার ঘনত্ব কি হয়? পানি গরম করলে তার ঘনত্ব কমে। কোন দেশকে ওয়াটার কিংডম বলা হয়? বলতো কোন দেশকে ওয়াটার কিংডম বলা হয়? ফিনল্যান্ড। ঠিক আছে, এই যে এই পর্যন্ত এই এতটুকু পড়লেই হবে। এবং এখানে ভারী পানির সঙ্গে আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে ভারী পানি। D2O এইটুকু পড়লে আমাদের হয়ে যাবে। জাস্ট আজকে এতটুকু, বুঝছো? এই যে এই তথ্যটুকু যদি আজকে পড়ো তাহলে মোটামুটি আশা করি এইটুকুর মধ্যে থেকে এই তথ্যটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ভারী পানির সংকেত হচ্ছে D2O। ঠিক আছে, এই যে এই তথ্যটুকুর মধ্যে থেকে তোমাদের কিন্তু কোশ্চেন করা হবে। আর এই তথ্যটুকু তোমাদের কি করতে হবে? অবশ্যই সুন্দর করে খাতায় নোট করে নিতে হবে। আর নোটগুলো আমি তোমাদের কিন্তু আজকে দেখবো। আজকে তোমাদের কোনো পরীক্ষা নেই, আগামীকাল পরীক্ষা আছে। পরীক্ষা দেখবো এবং এই নোটগুলো তোমাদের দেখবো। ঠিক আছে, আগামীকাল ক্লাস থাকবে তোমাদের, ইনশাল্লাহ সময় মতো তোমাদের জানিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের আপডেট। এই তথ্যটুকু পড়তে পারলে ইনশাল্লাহ তোমার আশা করি পুরোপুরিটা ক্লিয়ার হয়ে যাবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।